স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। সুবর্ণ সরকার স্নিগ্ধ, নিভৃত সরকার প্রহর, দুজনেই পদবী এক। সম্পর্ক ঠিক কি তাহলে? সন্ধ্যার ক্ষুদ্র মস্তিষ্ক হুট করেই খেই হারিয়ে ফেলে। অবুঝ গলায় বলে, অদ্ভুত, সব গুলিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন করব, সোজাসুজি উত্তর দিবেন প্লিজ। আপনি কি সিঙ্গেল? আই মিন, আপনি কি ইয়েস, বাট আপনার কৌতূহল কেন? সন্ধ্যার কথাটা সম্পূর্ণ করতে না দিয়ে প্রহর উত্তর দিয়ে পুরনো প্রশ্ন ছড়ে। সন্ধ্যার অদ্ভুতভাবে প্রহরের ইতিবাচক প্রতি উত্তরে শান্তি লাগে। ছটফট ভাব সহসায় গায়েব হয়ে যায়। মন মস্তিষ্ক ভেবেই নেয় হয়তো বংশের কেউ হবে প্রহর। স্মিত হাসি হেসেই ঠোঁটের গোড়ায়। সন্ধ্যা প্রহরের কথায় পরিপ্রেক্ষিতে পুনরায় আগ্রহ গলায় বলে, কিছু না। আর একটা প্রশ্ন করি। প্রহর তির্যক দৃষ্টি ছুড়ে সন্ধ্যার দিকে। সন্ধ্যা ছটফটে গলায় বলে, প্লিজ করি না। প্রশ্নটা করতে না পারলে আমি শান্তিতে ঘুমোতে পারবো না। বলুন। আপনি কি বাজে পুরুষ? ওই যে নেশাখোর টাইপের? প্রশ্নটা একটু ছেলে মানুষী টাইপের লাগলো প্রহরের নিকট। সন্ধ্যার কপাল পরিষ্কার করে টিস্যু ছুঁড়ে ফেলে সন্ধ্যার দিকে মনোনিবেশ করে। পা ঝুলন্ত সন্ধ্যার আগাগোড়া পরখ করে সন্ধ্যার দুই সাইডে হাত রেখে হালকা ঝুঁকে সন্ধ্যার মুখোমুখি হয়। গম্ভীর গলায় বলে, বছরের কয়েকটা দিন ব্যতীত নিভৃত সরকার প্রহর সুপুরুষ। আপনি অদ্ভুত। আপনার ভয় লাগছে না? একজন পুরুষ মানুষ আমি, আপনি আমার নিকট সেফ নন। কিন্তু আমার আপনাকে ভয় লাগছে না কেন এখন? লাগা উচিত, তবে না লাগার কারণ? জানি না। আমি কিন্তু তিনটে বোতল মদ গিলেছি। ভয় পাওয়া উচিত আপনার। আমাদের বর্তমান সময়টা আরো ভয়ঙ্কর। তাকিয়ে দেখুন, ওয়াশরুমের মধ্যে ভেজা শরীরে দুজন বিপরীত লিঙ্গের মানুষ আমরা। ভুল ভ্রান্তি কিছু তো হয়েই যেতে পারে। আফটার অল, আমি একজন পুরুষ জাতি। এতক্ষণ মন খেয়াল খুশি থাকা সন্ধ্যার একে একে সকল ঘটনা স্মরণে আসে। প্রবল বৃষ্টিপাত থেকে বাঁচতে আশ্রয় নিয়ে আকস্মিক প্রহরকে দেখে হতভম্ব হওয়া, আঘাতপ্রাপ্ত হাত দেখে ছিটকে দূরে সরা, প্রহরের আচমকা টানে পরপুরুষের কোলের থেকে শুরু করে বমি করা, এমনকি প্রহরের কোলে উঠে ওয়াশরুমে আসা, সবকিছু সন্ধ্যার মস্তিষ্কের মধ্যে নেগেটিভ চিন্তা ঢোকায়। সন্ধ্যার দৃষ্টি অতি নিকটে প্রহরের গম্ভীর রহস্যময় মুখের উপরে পড়ে। নজরে বাঁধে উন্মুক্ত অবস্থায় প্রহরের সুঠাম দেহি শরীরটা। গলা শুকিয়ে আসে সন্ধ্যার। ভীতিভাব ঢুকে পড়েছে মনে, তবুও প্রহরকে আশ্চর্যজনকভাবে ভয় করছে না। ফলস্বরূপ সন্ধ্যা জবাব দেয়, আপনি আমায় ভয় কেন দেখাচ্ছেন? মানছি আমি একটু একটু ভয় পাচ্ছি, তাই বলে এতটা খারাপ চিন্তা মাথায় আসছে না। প্রহর গভীর চোখে সন্ধ্যার ভীত চোখ পরক করে উদাস মনেই বলে ফেলে, বিচিত্র দুনিয়ার সবচেয়ে বিচিত্র প্রাণী হলো নারী জাতি। সূক্ষ্ম পরিচয়ে বিশ্বস্তের ছায়া হয়ে ওঠে। কেউ বা আবার দীর্ঘ পথের সঙ্গী হয়েও নিকৃষ্টভাবে আঘাত হানে। আমি এত জটিল কথা বুঝতে পারি না। আপনি একটু সহজ করে বলুন। প্রহর সন্ধ্যার কাছ থেকে দূরত্ব গড়ে তোলে। সন্ধ্যার মৃদু কম্পিত শরীরের দিকে তাকিয়ে কথাবার্তা বিহীন ওয়াশরুম থেকে বের হয়ে যায়। ট্যাপের নিচে মাথা রেখে গম্ভীর ভাব বজায় রেখে হালকা ঝুঁকে আসে প্রহর। মস্তিষ্কের মধ্যকার লড়াই একাই লড়ছে। নেশা চড়ে গিয়েছিল, ভাগ্যিস কন্ট্রোল করতে পেরেছে, নয়তো নিজের কলিজার টুকরোটাকে বাঁচানোর রমণীর সহিত হুঁশ হারিয়ে ভয়ঙ্কর কিছু করে বসত। প্রহর যথেষ্ট সচেতন পুরুষ, তবুও কন্ট্রোললেস পুরুষ জাতি যাকে কুকুরের সাথে তুলনা করা হয়। প্রহর মাথা উঁচু করে সোজা মিটারে তাকালো। রক্তবর্ণ দৃষ্টি কিছুটা শান্ত। টাওয়াল দিয়ে মাথা মুছে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে খেয়ে নেয়। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ক্যাফেতে স্বল্প পরিচিতি রমণীর অবস্থান এখনো, অথচ বাইরে তুফান বইছে। এর মধ্যে একাকী বাড়িতে ফেরা অসম্ভব। প্রহর মোবাইলে কিছু টাইপিং করে রেখে দেয়। কফি মেকারে 2 কাপ কফি বানানোর জন্য অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে। এদিকে ওয়াশরুমে সন্ধ্যা নাক মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। প্রহর একটা মেয়েলি পোশাক দিয়ে গেছে ভেজা পোশাক পরিবর্তন করার জন্য, অথচ সন্ধ্যা অন্য রমণীর পোশাকের থেকেও নিজের ভেজা পোশাকেই স্বস্তি পাচ্ছে। কারো ব্যবহারকৃত যে কোনো কিছুতেই সন্ধ্যার অ্যালার্জি, শরীর ঘিনঘিন করে। সন্ধ্যা নাক মুখ কুঁচকে রেখে চিমটি দিয়ে ধরে রাখে, পোশাক ছুঁড়ে ফেলে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। ভেজা পোশাক অনেকটা শুকিয়ে গেছে। শরীরের তাপমাত্রার স্বল্প শুকনো হলেও তার কিয়ৎক্ষণ সময় ধরেই ভেজা অবস্থায় থাকলে জ্বর নির্ঘাত আসবে। সন্ধ্যা জ্বরের কবলে পড়তে রাজি, তবুও অন্য রমণীর ব্যবহারকৃত পোশাক পরতে রাজি নয়। সন্ধ্যা পায়ের গতি বহাল রেখে বিড়বিড় করে বলে ওঠে, আমি সন্ধ্যা তারা মির্জা, ইসহাক মির্জার
আদুরে কন্যা। আমি কখনো কারো ইউজকৃত জিনিস ব্যবহার করি না। মরে যাব, কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস লাইফে অ্যালাউ করব না। সন্ধ্যা বের করতে করতেই প্রহরের নিকটে উপস্থিত হয়। কফি বানানো ইতোমধ্যেই সমাপ্তের দিকে। সন্ধ্যা প্রহরের দিক থেকে নজর সরিয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করে। ঝুমধারায় বর্ষণ থামার নাম গন্ধ নেই। সন্ধ্যার হৃদয়ে বিষণ্ণতা ভার করে। হঠাৎ বৃষ্টি চরম বিপদে নিক্ষেপ করে। ঢাকা শহরের বৃষ্টিপাত তো গ্রাম থেকেও ভয়ঙ্কর। একটু ছিটেফোঁটা পড়তে না পড়তেই পানি বেঁধে যায় চলাফেরার রাস্তা থেকে ভোগান্তি। বৃষ্টি যে থামে না, বাসা যাব কি করে? প্রহর দৃষ্টি ঘোরায়। সন্ধ্যার কথাগুলোর জবাব দিতে যেয়ে কপাল কুঞ্চিত করে ফেলে। সন্ধ্যার শরীরে এখনো ভেজা পোশাক। প্রহর তো এক সেট মেয়েলি পোশাক দিয়েছিল সন্ধ্যাকে, পরেনি কেন? শরীরে ফিট হওয়ার কথা। পোশাকটা কফি হাউসের কর্মরত একজন রমণীর ছিল। প্রহর ভার্সিটির ছাত্রী হিসেবে পার্ট টাইম জব দিয়েছিল, কিন্তু মেয়েটার চরিত্র সুবিধার ছিল না। ফলস্বরূপ প্রহর ক্যাফে থেকে বের করে দেয়। তবে মেয়েটার এক সেট পোশাক পরেছিল ক্যাফেতে, সেই পোশাকটাই দিয়েছে সন্ধ্যাকে, অথচ সন্ধ্যা ভেজা পোশাকে। ভেজা পোশাক পরিবর্তন করেননি কেন? জ্বরে ভুগবেন তো? আমি বাসায় যেতে চাই। সন্ধ্যা মনমরা গলায় কথাটি বলে। প্রহর কফির মগ সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে স্বাভাবিকভাবেই বলে, একটু অপেক্ষা করুন, আমি পৌঁছে দিয়ে আসবো। সন্ধ্যা এগিয়ে আসে। প্রহরের থেকে কিছুটা দূরত্বে রেখে চেয়ারে বসে। প্রহর সন্ধ্যাকে বসতে দেখে কফির মগটা সম্মুখে কাচের টেবিলের উপরে রাখে। নিজেও এক কাপ কফি হাতে তুলে নেয়। বাইরে ঝুমধারার বৃষ্টি। নস্টালজিক সাজসজ্জার সজ্জিত ক্যাফেতে জ্বলছে টিমটিমে হলুদ বাতি। একটা রোম্যান্টিক ওয়েদার। প্রিয় মানুষের সাথে সময় কাটানোর সবচেয়ে অপার্থিব মুহূর্ত। সন্ধ্যা কফির কাপে চুমুক দেয়। সহসা মুদিত হয় চোখের পাতা। পরপর 3বার ক্যাফেতে আসা সন্ধ্যার, তবে কফি খাওয়ার সুযোগ একবারও হয়নি। সন্ধ্যার ঠোঁটের গোড়ায় তৃপ্তির হাসি। সন্ধ্যা গম্ভীর্য স্বভাবে প্রহরের দিকে সরাসরি দৃষ্টি নিবদ্ধ রেখে মোলায়েম গলায় বলে, আপনি চমৎকার কফি বানান। দক্ষ হাত আপনার। ধন্যবাদ। ছোট্ট জবাব। প্রতি উত্তরে সন্ধ্যা কিছু বলার মতো পেল না। প্রহর একবারও সন্ধ্যার দিকে তাকালো না আর। সন্ধ্যার অদ্ভুত লাগলো বিষয়টা। সন্ধ্যা নীরবতা পছন্দ করে না। অতিরিক্ত চঞ্চল সন্ধ্যা তারা মির্জা। তমধ্যে নতুন শহরের স্বল্প পরিচিত দুজন পুরুষ মাত্রাতিক্তই গম্ভীর। বর্ণের লুকায়িত চঞ্চল রূপটা সন্ধ্যার নিকটে ধরা দিলেও প্রহরের সাথে পরপর 2বার সাক্ষাতের অভিজ্ঞতা সম্পূর্ণরূপেই ভিন্ন। সন্ধ্যা আলাপচারিতা বাড়ানোর জন্য ছটফট করে ওঠে। এইভাবে নির্জন ক্যাফেতে 2জন ভিন্ন চরিত্রের মানুষের মধ্যে ঠিক কী কথা হতে পারে সন্ধ্যার জানা নেই। তবে চঞ্চল সন্ধ্যার মনটা আকুপাকু করছে নিভৃত সরকার প্রহরের তখনকার বিধ্বস্ত রূপের আসল কারণ ঠিক কী। সন্ধ্যা নিশ্চুপ থাকতে না পেরে বলেই ফেলে, কিছু মনে না করে পার্সোনাল বিষয় নিয়ে স্বল্প আলাপচারিতা করা যাবে কি? পার্সোনাল ম্যাটার? জি। প্রহর কফির কাপ ধরে রাখা অবস্থায় সন্ধ্যার আগ্রহসূচক দুটি আঁখিতে দৃষ্টি রাখে। শান্তভাবে বসে থাকা সম্মুখে উপস্থিত অষ্টাদশী কন্যার চোখের আকুলতার সূক্ষ্ম আঁচ করতে পারল প্রহর। প্রহরের নিকট অস্বাভাবিক কিছুই লাগলো না। ক্যাফেতে ঘটিত ঘটনা যে কারোর হৃদয়ে প্রশ্ন জাগ্রত করবে। প্রহর দৃষ্টি সরিয়ে কফির কাপে রাখে। বৃদ্ধাঙ্গুল দ্বারা কফির কাপে আঁকাবাঁকা করার মাঝে অতিরিক্ত শীতল গলায় বলে, ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ তখনই মানায় যখন আপনি অপর ব্যক্তির ব্যক্তিগত মানুষ হন। সোজাসুজি নাকচ করে দিতেন। ঘুরিয়ে পেঁচিয়ে প্রত্যাখ্যান করা দরকার ছিল না। স্ট্রেইট ফরওয়ার্ড কথাটা পছন্দ হতো না, এই জন্য বিকল্প পদ্ধতি। সন্ধ্যা প্রহরের কাঠিন্যর আদলে কিছু পল তাকিয়ে থাকলো নিশ্চুপে। প্রহরের ব্যক্তিত্ব রমণীদের আকৃষ্ট করার মতো, তবে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে নিভৃত সরকার প্রহরের তীক্ষ্ণ দৃষ্টি। সোজা রমণীদের বুকে যে আঘাত করে। সন্ধ্যা স্বাভাবিকভাবেই বলে ওঠে, আপনি চমৎকার একজন সুপুরুষ। ইমপ্রেসড। প্রহর শানিত নজরে সন্ধ্যার কথাটা শ্রবণ করে ধীর গলায় আওড়ায়, ভালো খারাপ উভয় দিক নিয়েই প্রতিটি প্রাণী সৃষ্ট, সুতরাং খুব সহজে অপর ব্যক্তিকে পছন্দের লিস্টে রাখা উচিত নয়। আপনি বলতে চাইছেন আপনার মধ্যেও খারাপ গুণ নিহিত? স্বাভাবিক নয় কি? হুম। কিছু কিছু চমৎকার ব্যক্তিও খারাপ গুণের অধিকারী হয়। তাহলে আপনার মধ্যে খারাপ গুণ কি কি? প্রহর সন্ধ্যার কথাটা এড়িয়ে তাড়া দিয়ে বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, ফিনিশ করুন। সন্ধ্যা মুখ বন্ধ রাখার উপায় জানে না। একমাত্র লেখাপড়ার সময় সন্ধ্যা বইয়ের মধ্যে ডুবে যায়, কিন্তু তখনও মুখ দিয়ে বিড়বিড় করে। একাকী সময়ে নীরবতা পালন করা সহজ হলেও উপস্থিত মানুষের সম্মুখে নীরবতা পালন করা কষ্টসাধ্য।
সন্ধ্যার ক্ষেত্রে কথাটা গভীরভাবেই ফলস্বরূপ কিছুটা বিষণ্ণ গলায় বলে, কফি খেতে খেতে আড্ডা দেওয়া আমার খুব পছন্দ। বিশেষ ব্যক্তি ছাড়া সকল ইচ্ছা সবার সাথে শেয়ার করতে নেই। প্রহরের প্রতিটি জবাব সন্ধ্যার নিকটে জটিল ম্যাথের মতো লাগছে। সন্ধ্যার লাস্ট কফিটুকু আগ্রাসী হয়ে পুরাটাই গিলে ফেলে। কফির মগ কাচের টেবিলের উপরে রেখে ভাবুক গলায় শুধায়, অদ্ভুত ব্যক্তি আপনি। আমি কনফিউজড হচ্ছি, একজন পুরুষ 3টা বোতল মদ খেয়ে এতটা স্বাভাবিক বিহেভ কি করে করতে পারে? তাহলে কি এতদিন বইয়ের পাতায় ভুল পড়লাম? মদ খেলে আদৌ নেশা হয় তো? প্রহর অদ্ভুত দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার বাচ্চা সুলভ প্রতিক্রিয়া, খুব গভীরভাবে অ্যালকোহল জাতীয় পানীয় নিয়ে গভীর চিন্তা। প্রহর সন্ধ্যার মুখের দিকে সোজাসুজি দৃষ্টি রেখে দৃঢ় গলায় জবাব দেয়, নেশা তখনই আসক্তিতে পরিণত হয় যখন বেঁচে থাকার কোনো মানে থাকে না। আমার বেঁচে থাকার খুব সুন্দর একটা কারণ রয়েছে, সেই জন্য নেশা আমাকে তার মাঝে ডুবাতে পারেনি। বেঁচে থাকার কারণটা কি জানতে পারি? সুবর্ণ সরকার স্নিগ্ধ আমার। ভাই, তুমি ঠিক আছো? হঠাৎ গাড়ি নিয়ে আসতে বললে যে? প্রহর সম্পূর্ণ কথাটা সমাপ্ত করতে ব্যর্থ হয়। হন্তদন্ত হয়ে ছুটে আসা বরুণের দিকে সন্ধ্যা এবং প্রহরের নজর চলে যায়। বরুণ ত্রস্ত পায়ে প্রহরের দিকে এগিয়ে আসে, আর চোখে সন্ধ্যাকে পর্যবেক্ষণ করতে ভোলে না। সন্ধ্যার উপস্থিতি বরুণকে আশ্চর্য করলেও বরুণের চিন্তা তার বড় ভাইকে নিয়ে। প্রহরের মেসেজ পেয়ে এক প্রকার ছুটে এসে এই ঝড়ের মধ্যে। বড় কিছু না ঘটলে প্রহর কখনো বরুণকে স্মরণ করে না। প্রহর বরুণের চিন্তিত আদল পরখ করে তৎক্ষণাৎ ধীর গলায় বলে, ঠিক আছে, মিস সন্ধ্যা তারা মির্জাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার, এই জন্য গাড়ি আনতে বলেছি। তুই গাড়ির চাবি দে, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ ক্যাফে তুই সামলাবি। বরুণ তীর্যক দৃষ্টিতে সন্ধ্যার ভেজা আদল পরখ করে প্যান্টের পকেট থেকে গাড়ির চাবি বের করে দেয়। প্রহর চাবি হাতের মুঠোয় নিয়ে ক্যাফে থেকে বের হওয়ার মধ্যেই সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলে, বেশ সন্ধ্যা তারা, মির্জা, দ্রুত আসো। প্রহরের গতি ছিল দ্রুত। সহসাই ক্যাফে থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে আসা সন্ধ্যার আবির্ভাব দেখে টেবিলের উপরে থাকা হ্যান্ডব্যাগ তুলে বুকের মাঝে চেপে ধরে হাঁটা দিতে যায়। দোকদম এগিয়ে সন্ধ্যা থেমে যায়। ঝড়ের বেগে বরুণের দিকে ফিরে সন্ধ্যা কিছুটা কড়া গলায় ধমকে বলে, সন্তানের দিকে নজর দিতে না পারলে বাপ হতে কে বলেছিল আপনাকে? নেক্সট থেকে দায়িত্ববান পিতা হওয়ার ট্রাই করবেন। বরুণ কপাল কুঁচকে সন্ধ্যার প্রস্থান দেখল। মুখ দিয়ে বিন্দু পরিমাণ বাক্য বের করতে পারল না। মেয়েটা অতিরিক্ত চঞ্চল। দুবার সাক্ষাতেই বরুণকে ভুল বুঝে শাসিয়ে যাচ্ছে। বর্ণের বাপের জায়গায় বসিয়ে রেখেছে মেয়েটা, অথচ বরুণ সরকার আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারেনি, সেখানে বিয়ে ছাড়া বাচ্চা। টুংটাং আওয়াজে কপালে মনস্ক্লেশের চিহ্ন। স্বপ্নীল মুখশোভা দেখার বিঘ্নিত করছে। বর্ণ তীক্ষ্ণ দৃষ্টি তৎক্ষণাৎ তাক করে। দৃষ্টিতে ভেসে ওঠে আরাফের অহেতুক কাজকর্ম। ড্রয়িং রুমের মেঝেতে বসে কাঠ দিয়ে কিছু একটা বানানোর ট্রাই করছে। সরকার ভিলা বদ্ধ বাড়ির মধ্যে বাইরে উত্তাল ঝড়ের শব্দ প্রবেশ করতে না পারলেও আরাফের হাত দ্বারা তৈরিকৃত কৃত্রিম শব্দ ভীষণ যন্ত্রণার। বর্ণ সোনার লকেটটি ছোট্ট প্যান্টের পকেটে ঢুকিয়ে সোফা থেকে নেমে দাঁড়ায়। ধীর গতিতে আরাফের সামনে উপস্থিত হয়। নিবৃত সরকার প্রহরের ছানা বাপের মতো বুকে হাত ভাঁজ করে গম্ভীর গলায় প্রশ্ন করে, তুমি এসব কাঠ দিয়ে কি তৈরি করছো আঙ্কেল? ইট হার্টস মাই ইয়ার্স। বর্ণের কথা শ্রবণ করা মাত্রই আরাফের হাত থেমে যায়। নিচু দৃষ্টি কাঠের থেকে সরিয়ে বর্ণের মুখের দিকে রাখে। প্রহরের মতো ভাবধরা বর্ণের মুখভঙ্গি দেখে আরাফ কটাক্ষ করে বলে, স্যারের ডুপ্লিকেট ভাষণ দেখছি, বেজায় বিরক্ত। জি, বিরক্ত হচ্ছি আঙ্কেল। তুমি এসব নয় যে বাড়ির ভিতরে করবে না, বাহিরে যে যত খুশি তত শব্দ সৃষ্টি করতে পারো, কিন্তু ভিতরে নয়। এখন তো পড়ালেখা করার সময় নয় বর্ণ সাহেব, তাহলে বিরক্ত করলাম কিভাবে? এখন আমার অবসর সময় কাটানোর টাইম, তুমি আমাকে ডিস্টার্ব করছো। বসে বসে বিরক্ত হওয়ার থেকে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারো। দারুণ ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছিস। সি বর্ণ আরাফের কথায় দৃষ্টি ফ্লোরে রাখে। কাঠ দিয়ে তৈরি হচ্ছে ছোট্ট ঘরের মতো। ছোট্ট বর্ণের কপালের ভাঁজে চিন্তার রেখার সাথে প্রশ্ন জমাট বাঁধে। এত ছোট ঘর দিয়ে কি করবে? বর্ণ মস্তিষ্কের প্রশ্নগুলো সোজাসুজি বলতে অভ্যস্ত, ফলে আরাফের দিকে প্রশ্ন ছুড়ে, এত ছোট ঘর দিয়ে কি করবে আঙ্কেল? ঘরিন একজন দুঃখহীনী মা এবং তার বাচ্চার জন্য তৈরি করছি। মা। হুম। বর্ণের হৃদয় কোমল হলো।
ছোট্ট কাঠের ঘরের দিকে চেয়ে থেকে নীরবেই আসন পেতে বসে পড়ে। নরম হাত দ্বারা ঘরটি ছুঁয়ে দেখার মধ্যেই মৃদু স্বরে প্রশ্ন করে, মা ঠিক কেমন হয় আঙ্কেল? আরাফের বুকটা বোধহয় ধক করে ওঠে। এই প্রথম বর্ণ মা শব্দটি উচ্চারণ করলো, এমনকি প্রশ্ন তুলল। শীতল দৃষ্টিতে বর্ণের মুখের দিকে তাকায়। বর্ণের নজর ছোট কাঠের ঘরে। আরাফ শুকনো ঢোক গেলে এতটুকু একটা বাচ্চাকে মায়ের বিবরণ কিভাবে দেবে? মা তো অতুলনীয় নারী, এই অতুলনীয় নারীর বর্ণনা করা যে অসম্ভব। আরাফ শুকনো ঢোক গেলে ছোট্ট কাঠের ঘরের দরজা তৈরি করার ব্যস্ত হয়ে পড়ে। সূক্ষ্মভাবে বর্ণের প্রশ্ন এড়ালো, তবে বর্ণ নিশ্চুপ থাকলো না। দৃষ্টি একরকম রেখে পুনরায় প্রশ্ন করে, আঙ্কেলের মার শরীর দিয়ে কি মা গন্ধ বের হয়? আরাফের বুকটা দগ্ধ হচ্ছে। বর্ণের প্রশ্নগুলো স্বাভাবিক লাগলো না। মরুভূমির মধ্যে পিপাসী পথিকের পানি চাওয়ার মতোই প্রশ্নগুলো লাগলো। আরাফ ঠোঁট চোখা করে বড় বড় শ্বাস ছেড়ে মুখে মিথ্যে হাসি ঝুলালো। বর্ণের প্রশ্নগুলো এড়ানোর জন্য বলে ওঠে, জানো বর্ণ, আজকে অফিস থেকে আসার পথে গলির মোড়ে একটা মা কুকুর দেখতে পেয়েছি। সাথে 3টা বাচ্চাও ছিল। পরিপূর্ণ খাবারের অভাবে এবং যত্নের অভাবে বাচ্চাগুলো প্রায় মৃত। খুব মায়া লাগলো। নিষ্ঠুর পৃথিবীতে সকলের সুস্থভাবে বাঁচার অধিকার আছে, কিন্তু দেখো মানুষ থেকে শুরু করে সকল জীবজন্তুর জীবনটা বড্ড জটিল হচ্ছে দিন দিন। তাই ভাবলাম অন্তত একটা অবলা প্রাণীর জন্য কিছু করা যাক। এই ঘরটা দুঃখহীনী মা কুকুর এবং তার বাচ্চাদের জন্য। বৃষ্টি কমে গেলে ঘরটা দিয়ে আসবো। তখন দুঃখিনী মা কুকুর এবং তার সন্তানেরা আরামদায়ক জীবন কাটাতে পারবে। আর রইল খাবারের ব্যবস্থা, রোজ 3 বেলা করে খাবার দিয়ে আসবো। বেশি দূরে নয়, ঘরের কাছে দুঃখহীনী মা কুকুরের বসবাস। আমার সাথে যেতে চাও বর্ণ? লম্বা সত্য ঘটনা গড়গড় করে আওড়ায় আরাফ। লাস্টে যুক্ত করে বর্ণের জন্য একটি সহজ প্রশ্ন। আরব ভাবলো বর্ণের মস্তিষ্ক থেকে মায়ের টপিক ডিলিট করতে পেরেছে, অথচ বর্ণের মস্তিষ্ক নয়, হৃদয় করেছিল প্রশ্নগুলো। ফলে বর্ণ কাঠের ঘরের থেকে দৃষ্টি সরিয়ে সোজা আরাফের চোখের দিকে তাকায়। কুণ্ঠিত গলায় দৃঢ় বাক্যে প্রশ্ন করে, মাকে কি সব সময় তার বাচ্চাদের সাথে থাকতে হয় আঙ্কেল? পাকোড়া খাবে বর্ণ? বাইরে বৃষ্টি হচ্ছে, এই সময় পাকোড়া খুব টেস্টি লাগে। তুমি এখানে চুপটি করে বসো, আমি পাকোড়া বানিয়ে আনছি। আরাফ তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, কথাবার্তা বিহীন ত্রস্ত পায়ে কিচেন রুমের দিকে ছোটে। বর্ণের প্রশ্নগুলো থেকে বাঁচার প্রয়াস। বর্ণ তাকায় না, উল্টো কাঠের তৈরি ঘরের দিকে কিছুটা অগ্রসর হয়। 2 হাত দিয়ে ঘরটা সৌন্দর্যের সংযত স্পর্শের উদ্যোগ দেয়। কোমল দৃষ্টি ঘরটার অস্তিত্ব পরখ করছে। ক্ষুদ্র একটা ঘর, অথচ থাকবে 4 জন। বর্ণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে চাপা গলায় বলে, কুকুরের বাচ্চারা যদি সবসময় মায়ের কাছে থাকে, তাহলে আমার আম্মুরও উচিত সবসময় আমার কাছে থাকা। কিন্তু আম্মুকে সবসময় আমার কাছে কিভাবে রাখবো? আম্মুরও তো আম্মু আছে। বর্ণ প্যান্টের পকেটে হাত ঢুকায়, লকেটটা বের করে সন্ধ্যার ছবির দিকে অপলক চেয়ে থাকে। আকস্মিক বর্ণ চোখ ঘুরিয়ে সম্পূর্ণ সরকার বাড়ি অবলোকন করে পুনরায় কুকুরের তৈরি ঘরটার দিকে দৃষ্টি রাখে। আনমনা হয়ে বর্ণ সন্ধ্যার ছবিটা বুকে চেপে ধরে বিড়বিড় করে বলে ওঠে, আম্মু, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? ঝিরিঝিরি বৃষ্টি, শীতল বাতাস এবং কোমলতার আদলে ঢাকা পরিবেশ। ঝড়ের মাত্রা কমছে, তবু বাতাসের বেগটা একটু বেশি। সন্ধ্যার দৃষ্টি সোজা বরাবর। জনমানবহীন রাস্তায় মাঝে মধ্যেই কয়েকটা গাড়ির দেখা মিলেছে। নিস্তব্ধতার আচ্ছন্ন বাড়ির মধ্যে আকস্মিক সন্ধ্যা হাঁচি দিয়ে বসে। গাড়ি ড্রাইভ করতে থাকা প্রহর আর চোখে সন্ধ্যার লালচে মুখমণ্ডল দেখে সন্ধ্যার পরিস্থিতি বোঝা যায়। মেয়েটার যে রাতে মারাত্মক রকমের জ্বর আসবে প্রহর শিওর। ভেজা পোশাক পরিবর্তন করলে অন্তত জ্বরের কবল থেকে মুক্তি পেতেন। সন্ধ্যার চোখ জ্বলছে, সাথে যুক্ত হয়েছে নাক চুলকানো। নাকের মধ্যে মনে হচ্ছে পিঁপড়া ছোট ছোট কামড় দিচ্ছে। সন্ধ্যা প্রহরের দিকে তাকায়, নাক ডলতে ডলতে আধ ভাঙা গলায় বলে ওঠে, শহরের বৃষ্টি একটুও ভালো না, একটু ভিজতে না ভিজতে ঠান্ডা বাঁধিয়ে দিল। শহরের বৃষ্টিকে অযথা দায়ী কেন করছেন? দোষটা ঘুরে ফিরে আপনার। ইউনিভার্সিটির স্টুডেন্ট, অথচ এখনো বাচ্চামো করেন। সন্ধ্যার কথা বলতে কষ্ট হচ্ছে। প্রহরের সামনে নিজেকে ঠিক রাখার চেষ্টা, বৃথা চেষ্টা। ক্রমশ অস্বস্তি হচ্ছে, শরীর চুলকাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। সবকিছু মিলিয়ে ইশাক মির্জার আদরে কন্যা নাজেহাল অবস্থা। সন্ধ্যার অবস্থা প্রহরের নিকট না হলে কেঁদে কুটে সবার মাথা খারাপ করে দিত।
সন্ধ্যা প্রতিউত্তর করল না, জড়সড় হয়ে বসে রইল। দৃষ্টি অনতি দূরে কখন যে পৌঁছাবে। ঘড়ি টাইম ধরে আধা ঘন্টা লাগলো সঠিক গন্তব্যে পৌঁছাতে। বড়সড় 7 তলা বিল্ডিংয়ের সামনে প্রহরের গাড়ি থামে। বৃষ্টির বেগ কম, হাওয়া একটু শীতল। প্রহরের গাড়ি থামতেই সন্ধ্যা কথাবার্তার বিহীন ব্যাগ কাঁধে ঝুলিয়ে দ্রুত গতিতে গাড়ি থেকে বের হয়। প্রহরকে এক প্রকার নজর আন্দাজ করেই ছুট লাগায় ফ্ল্যাটের দিকে। আশ্চর্য হলো প্রহর, এটা অদ্ভুত, শুধু অদ্ভুত না, আশ্চর্য রকমের অদ্ভুত। উত্তাল ঝড় স্নিগ্ধ প্রকৃতির মাঝে বিলীন। অসময়ে ঘটিত ঝড় পরিবেশ এখন রৌদ্রদগ্ধ হৃদয়ে শীতল ছায়ার মতো। সরকার বাড়ির মধ্যে তবু এক ধরনের নিস্তব্ধতা। ডাইনিং টেবিল জুড়ে 4জন পুরুষের অস্তিত্ব। নিভৃত সরকার প্রহরের এক ছটাক দয়ার বরুণের কপলে রাতের খাবার খাওয়ার সুযোগ এসেছে। বিগত দিন ধরে সরকার বাড়ির বাগান সাইডকে বরুণ সরকার নিজের বেডরুম বানিয়ে ফেলেছে। মশা মাছি হয়েছে চিরসঙ্গী। তবে আজকের হঠাৎ সৃষ্ট মেঘের গর্জন তার পাষাণ বড় ভাইয়ের চিত্ত নরম করেছে। ফলস্বরূপ ঠাঁই হয়েছে সরকার ভিলার মধ্যে। প্রহরের ভদ্র বাচ্চা বর্ণ ছোট ছোট লোকমা তুলে খাবার খাচ্ছে। আরাফও নিশ্চুপ, তবে বরুণ নীরব থাকতে ব্যর্থ হলো। আর চোখে বড় ভাইয়ের নিচু মস্তিষ্কের খাবার খাওয়া দেখে নিচু আওয়াজেই বর্ণের পেটে গুঁতো দিয়ে চাপা সরিয়ে ডেকে ওঠে, বর্ণ, হ্যাঁ লিটল চ্যাম্প। শীতল চাহনিতে বর্ণ সোজা প্রহরের দিকে তাকায়। প্রহরকে খেতে দেখে বর্ণ দৃষ্টি পাশে বসা বরণের দিকে ফেরায়। কণ্ঠে সূক্ষ্ম অসন্তুষ্টি ফুটিয়ে বলে, খাবার টামে কথা বলা ব্যাড ম্যানার্স চাচ্চু। ভাইয়ের আদবি বাচ্চা কম করে জ্ঞান দে। ভুলে যাস না আমি তোর চাচ্চু লাগে। চুপচাপ কথা শোন। আজকে রাতটা তুই আমার সাথে ঘুমানোর জেদ ধরবি। যে কোনো উপায়ে আজকে তোর আর তোর হিটলার বাপের মাঝখানে আমাকে টেনে ধরে রাখবি। আমি যদি না যেতে চাই তবুও রাবারের মতো টানবি। দেখিস, জোরে টেনে আবার ছিঁড়ে ফেলিস না। বলা তো যায় না, নিভৃত সরকার প্রহরের মতোই গায়ের জোর পেয়ে বসে আছিস। বরুণের সঙ্গ বর্ণের ভীষণ ভালো লাগে। হাসি খুশি মাখা মুখ, কথায় কথায় উপস্থিত সকলকে আনন্দের জোয়ারে ভাসাবে। বরুণের সহিত সবসময় মোবাইলে ভিডিও কলে কথা বলতো। প্রহরের মাধ্যমে বর্ণ জেনেছে বরুণ সরকার তার চাচ্চু লাগে। স্বল্প সময়ের মধ্যেই দুজনের মধ্যে সম্পর্ক মাখো টাইপের সৃষ্টি হলেও কড়া শাসনে বড় হওয়া বর্ণের নিকট বর্ণের কিছু কিছু কথাবার্তা পছন্দ নয়। ঠিক এই মুহূর্তে কথাগুলো পছন্দ হলো না। বর্ণ খাবার সময়ে নিশ্চুপ থাকাটা প্রহরের কাছ থেকেই আয়ত্ত করেছে, ফলে নীরবেই দৃষ্টি ফেরায়। প্রহরের বেছে দেওয়া মাছের ছোট্ট এক টুকরো ভাতের সাথে মিশিয়ে মুখে তোলে। বরুণ বর্ণের এড়িয়ে যাওয়াটা পছন্দ করলো না। আর চোখেই সকলের ভাবগতি পরখ করেই মাথাটা একটু ঝুঁকিয়ে বর্ণের কানের নিকটে ফিসফিস করে বলে ওঠে, সন্ধ্যা তারা মির্জার সাথে আজ দেখা হয়েছে আমার। বড্ড খারাপ অবস্থা ছিল, ভীষণ মায়া লেগেছে আমার। চোখ মুখের অবস্থা তো আরো করুণ, দেখে মনে হচ্ছিল ভয়ানক অসুস্থ। বরুণ চোরামুখে হেসে সোজা হয়ে খাবার খাওয়ায় মনোযোগ আকর্ষণ করে। তবে স্তব্ধ বিমূঢ় হয়ে পড়ে থাকে বর্ণ। কর্ণকুহরে তখন বরুণের মুখ থেকে নিস্পৃহ মিস সন্ধ্যা তারা মির্জার খারাপ অবস্থার শব্দটা বাজে। ছোট্ট বর্ণ শক্ত হয়ে বসে থাকলো। বরুণের সূক্ষ্ম ধারণা বর্ণের প্রিটি গার্ল একটু আধটু পছন্দ, তবে বর্ণের হৃদয়ে সন্ধ্যা তারা মির্জার অবস্থানটা একদম সৃষ্টিকর্তা ছাড়া কেউ সঠিকভাবে অবগত নয়, এমনকি সন্ধ্যাও না। বরুণ দ্রুত খাবার খেয়ে আলগোছেই কেটে পড়ে তার নতুন কক্ষে। প্রহরীর দয়ায় বরুণের থাকার জায়গা হয়েছে গেস্ট রুম। বরুণ খোশ মেজাজে কক্ষে ঘপটি মেরে বসে আছে। চিন্তাভাবনা এটাই যে বর্ণ প্রিটি গার্লের খোঁজ নিতে বরুণের স্বর্ণপক্ষ হবে এবং বরুণ সুযোগটি লুফে নিয়ে বর্ণকে দিয়ে প্রহরের কক্ষে নিজের আধিপত্য বিস্তার করবে। কিন্তু বরুণের ধারণা ভুল হলো। বরুণের প্রস্থানের পরপরই বর্ণ মাথাটা নিচু করে রাখে। আরাফ খাবার কমপ্লিট করে উঠে চলে যায়। থেকে যায় বর্ণ আর প্রহর। প্রহর প্লেটের শেষ লোকমাটা মুখে তুলে বর্ণের দিকে চোখ দেয়। বর্ণের প্লেটের অর্ধ খাবার ধরা রয়েছে। ভাবশূন্য হয়ে মাথা নিচু করে রাখা বর্ণের হাতটা প্লেটের মাঝে, তবে পাথরের মতো অটল। নরমচরণ নেই। প্রহর কপালে ভাঁজ ফেলে গম্ভীর গলায় কিছুটা অসন্তুষ্ট বাক্যে বলে, খাবার নিয়ে বসে থাকাটা পছন্দ নয় বর্ণ, দ্রুত খাবার ফিনিশ করো। বর্ণ নিটল। প্রহরের কুঞ্চিত ভ্রু সোজা হয়। ছেলের ভাবগতি হৃদয়ের সূক্ষ্ম ভয়ের দানা বাঁধায়। প্রহর হাত ধুয়ে দ্রুত বর্ণের নিকটে আসে। বর্ণের পাশে চেয়ারে বসে বর্ণের দিকে হাত বাড়াতে গেলে বুকটা মোচড় দিয়ে ওঠে প্রহরের। খাবারের প্লেটে বিন্দু বিন্দু পানির ফোঁটা ঝরছে।
স্পষ্ট বোঝা যাচ্ছে বর্ণের চোখে পানি। বর্ণ কাঁদছে, প্রহরের কলিজা কেঁপে ওঠে। তার আদরের ছেলেটা তো সহজে চোখ দিয়ে পানি ঝরায় না। তাহলে প্রহর তৎক্ষণাৎ বর্ণের নিচু মুখটা উপরে তোলে। লাল মিশ্রিত দুটো বিড়াল চোখের ভেজা ভাব প্রহরের হৃদয়ে নাড়িয়ে দেয়। প্রহর দুই হাতের মধ্যে বর্ণের মুখটা তুলে ধরে বিচলিত গলায় বলে ওঠে, আব্বু, কলিজা আমার কাঁদছো কেন? খাবারের প্লেটে চোখের পানি ফেলতে নেই কলিজা, কি হয়েছে? মুখটা শুকনো কেন? কেউ কিছু বলেছে? ওয়াই আর ইউ আপসেট মাই লিটল ওয়ান? আব্বু, কলিজা, আব্বু আছি তো, বলো কি হয়েছে? আমার এখানে যেন কেমন কেমন লাগছে আব্বু। বর্ণ কথাটা খাবার মাখা এটো হাতে বুক ডলে বলে। আত্মসংযমী নিভৃত সরকার প্রহর চিৎকার দিয়ে ওঠে। জোরালো গলায় আরাফকে ডাকা শুরু করে। বর্ণের চোখ নিভু নিভু হয়ে আসতে দেখে প্রহর এক ছটকায় বর্ণকে কোলে তুলে নেয়। বুকে জড়িয়ে অতিমাত্রায় রাগী গলায় আরাফকে ডেকে বলে ওঠে, আরাফ, এখনো ঘরে বসে কি করছো? দ্রুত গাড়ি বের করো, ডক্টরের কাছে যেতে হবে। আমার কলিজা ভালো নেই আরাফ, দ্রুত গাড়ি বের করো। প্রহরের চিৎকার সরকার ভিলা কাঁপিয়ে দেয়। আরাফ, বরুণ দুজনেই ঝড়ের বেগে ড্রয়িং রুমে ছুটে আসে। বরুণ প্রহরের কোলে বর্ণের নিথর দেহ দেখে হতভম্ব হয়ে পড়ে। তবে ছোট থেকে বর্ণের বিষয়ে A to Z জানা আরাফ তৎক্ষণাৎ গাড়ির চাবি আনতে ঘরে ছুট লাগায়। সেকেন্ডের মধ্যেই গাড়ির চাবি নিয়ে প্রহরের সাথে বের হয়। বরুণ বাকরুদ্ধ। কিছুক্ষণ আগেও বর্ণের সাথে হাসি ঠাট্টা করেছে, অথচ কয়েক মিনিটের মধ্যেই পরিবেশ ভিন্ন। প্রহরদের প্রস্থান করতে দেখে বরুণ এলোমেলো অবস্থায় পিছু ধরে। বরুণের প্রস্থানের কিছু সেকেন্ড আগেই আরাফদের গাড়ি গেট পার করে ফেলেছে। বরুণ দরদর করে ঘামছে। ছোট বর্ণের নেতিয়ে পড়া আদল রক্তাক্ত করছে বুকের পাঁজর। বরুণ টলমলে পায়ে নিজের গাড়ি নিয়ে অগ্রসর হয়। নিজের দুর্বলতাকে দূরীভূত করে গাড়ি দিয়ে বেরিয়ে যায়। চিরচেনা হসপিটালের বর্ণের নিথর দেহ বুকে জড়িয়ে দৌড়াচ্ছে প্রহর। পেছনে আরাফের হাতে গুরুত্বপূর্ণ কিছু মেডিকেলের ফাইল। আরাফ পায়ের গতি বহাল রেখে মেডিকেল ফাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। মেডিকেল ফাইলের সমস্ত কিছু নর্মাল, বর্ণ পরিপূর্ণভাবে স্বাভাবিক আছে। তবে হুট করেই কি হলো যে আগের মতো অবস্থায় পরিণত হলো? প্রশ্নগুলো আরাফকে ক্রমশ বিধ্বস্ত করলো। ছোট বর্ণের সাথে যে তার খুব ভাব। বাচ্চা ছেলেটার কপাল এতটা পোড়া কেন? আরাফ ঠাহর করতে পারে না। গুনে গুনে 3 মিনিটের মধ্যে প্রহরটার নির্দিষ্ট স্থানে পৌঁছায়। নিবৃত সরকার প্রহরের বুকে চেতনাহীন বর্ণের শরীর দেখে চিরপরিচিত ডক্টররা কথাবার্তাবিহীন চিকিৎসা শুরু করে দেয়। ততক্ষণে বরুণ উপস্থিত হয়। প্রহর দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। ঠিক 2 বছর আগেও এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল প্রহরকে। প্রহরের বেঁচে থাকার একমাত্র সম্বল বর্ণ, অথচ ছোট বর্ণের দুর্বলতা প্রহরকে প্রতিনিয়ত আতঙ্কের দোরগোড়ায় দাঁড় করায়। প্রহর আকস্মিক চুলগুলো খামচে ধরে চিৎকার দিয়ে ওঠে। বরুণ হতভম্ব হয়ে থাকলেও বড় ভাইয়ের মানসিক অবস্থা বড় করতে দ্রুত আগালো। হাঁটু গেড়ে প্রহরের সম্মুখে বসে জড়িয়ে ধরে। প্রহরের পিঠে হাত রেখে ভরসার গলায় বলে ওঠে, ভাই তুমি শান্ত হও, নিজেকে সামলাও। দেখো আমাদের বর্ণের কিচ্ছু হবে না। লিটল চ্যাম্প ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। তুমি ভেঙে পড়ো না ভাই। সৃষ্টিকর্তা এতটা নিষ্ঠুরতা দেখাবে না। বর্ণ সুস্থ হয়ে যাবে, ভরসা রাখ। ঘড়ির কাঁটা যখন 8 ঘন্টা পার করে তখনই কেবিন থেকে 2 জন ডক্টর বের হয়। অসন্তোষ আদলে স্পষ্ট পরিলক্ষিত। প্রহর দ্রুত দাঁড়িয়ে পড়ে। মুখ থেকে কিছু বের করতে গেলে ডক্টর আরশাদ গম্ভীর গলায় প্রহরকে বলে ওঠে, কেবিনে আয়। বরুণ আরশাদকে চিনতে বিন্দু পরিমাণ ভুল করল না। আরশাদ এবং প্রহর বেস্ট ফ্রেন্ড। কতগুলো বছর পর দেখা হলো, তাও এইরকম একটা বাজে পরিস্থিতিতে। আরশাদের কথা মতো প্রহর কেবিনের দিকে পা বাড়ায়। বরুণ বুঝতে পারল প্রহরকে একাকী ডেকেছে। বিশ্বাস কর, তোকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছা করছে। বারবার তোকে বলেছি বর্ণের দিকে স্পেশালভাবে নজর দিতে, বাকি 5টা বাচ্চাদের মতোও নয়। তবু এত বড় মিস্টেক করলি কিভাবে? আরশাদের প্রধান্বিত আদল প্রহরের মুখোমুখি। প্রহরের মাথাটা নিচু। আরশাদ ভয়াবহ রেগে রয়েছে। প্রহরের নত মস্তিষ্ক রাগ তরতর করে বাড়াচ্ছে। আরশাদ ক্ষুব্ধ দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে চেয়ারে বসে। টেবিলে কোনোই ঠেকিয়ে কপাল চেপে ধরে ভীত গলায় বলে ওঠে, এরকম অবস্থা হওয়ার কথা ছিল না প্রহর। তোকে বলেছিলাম বর্ণ খুবই সেন্সিটিভ, স্পেশাল চাইল্ড, ওকে নজরে নজরে রাখবে। প্রহর ভাঙাচোরা গলায় জবাব দেয়, আমার ছেলেকে আমি অল টাইম নজরে রাখি আরশাদ। পৃথিবীর কেউ না জানুক, তুই তো জানিস আমার ছেলে আমার কলিজার টুকরো। ওর জন্য মৃত আমি এখনো শ্বাস নিচ্ছি। তুই কিভাবে ভাবলি আমার কলিজার টুকরোর প্রতি উদাসীন হব? তাহলে বর্ণের হার্টবিট এত স্লো কেন?
বর্ণ দুর্বল হলো কিভাবে প্রহর? এটা কিভাবে সম্ভব হাসাদ? তোর কথা মতো আমি আমার কলিজাকে প্রতিটি বাচ্চাদের থেকে আলাদা কেয়ার করি। এমনকি 6 বছরের বাচ্চার জীবনটা আমি 26 বছরের পরিপূর্ণ পুরুষের মতো গড়ে তুলেছি। তাহলে তোর এই হার্ট দুর্বল কথাটা কিভাবে আসছে? আমার থেকে তোর জানার কথা প্রহর, বর্ণ ঠিক কী জিনিস নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল। দেখ প্রহর, বর্ণের হার্ট অত্যন্ত দুর্বল, গতিতে বিট করছে। ডক্টর রাশেদ তো বর্ণের বাহ্যিক পরিস্থিতি দেখে সব কিছু আন্দাজ করতে পেরেছেন। তুই আমাকে বোঝা, 6 বছরের বর্ণ ঠিক কী নিয়ে ভেঙে পড়েছে। আফটারঅল বর্ণের সাথে তুই থাকিস অল টাইম।